গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শান্তিনিকেতন সিরিজের তৃতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। 29শে সেপ্টেম্বর 2023 শান্তিনিকেতনে আজ আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম আমাদের গেস্ট হাউস অর্থাৎ নিলয় গেস্ট হাউস থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে কঙ্কালীতলা মন্দিরে। কোপাই নদীর তীরে অবস্থিত 51 সতীপীঠের শেষ সতীপীঠে দারুণভাবে পুজো দিয়ে আমরা ফিরে এসেছিলাম নিলয় গেস্ট হাউসে। কঙ্কালীতলা মন্দির থেকে এসে আমরা হোটেলে এলাম, তারপরে ওখান থেকে চেঞ্জ করে এখন আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাকি সাইট সিনগুলো কমপ্লিট করার জন্য। এখন ঠিক দুপুর 12টা বাজে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। শান্তিনিকেতনের সবকটি স্পট দেখবার জন্য আপনাদের হাতে 2 দিন থাকাই যথেষ্ট হবে। শান্তিনিকেতন ভ্রমণকে 3 ভাগে ভাগ করে নিলে আপনাদের ঘুরতে আরও বেশি সুবিধা হবে। 1 নম্বর হলো বিশ্বভারতী চত্বর, দ্বিতীয় হলো খোয়াই এবং তার আশেপাশের জায়গা, এবং 3 নম্বর হলো কঙ্কালীতলা। প্রথমেই আপনারা দেখবেন বোলপুরের একদম হার্ট যেটা বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর, সেইখানে দেখে নেবেন বিশ্বভারতী মিউজিয়াম, বিশ্বভারতী কলা ভবন, অমর্ত্য সেনের বাড়ি, ডিয়ার পার্ক, সৃজনী শিল্পগ্রাম এবং সুরুলের রাজবাড়ি। তবে এর মধ্যে ডিয়ার পার্ক এবং অমর্ত্য সেনের বাড়ি, বিশ্বভারতী ক্যাম্পাস এইগুলো তো সব আমরা দেখেই নিয়েছি। তবে কলা ভবন এখন তো আর দেখা যায় না, যেহেতু ক্যাম্পাসের মধ্যে আর ঢোকা যায় না। তো এইটা হচ্ছে পুরো বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে এই কটাই সাইট সিইং রয়েছে। দ্বিতীয় ঘোরার জায়গা হলো খোয়াই এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি আছে। খোয়াইয়ের পার্শ্ববর্তী অঞ্চল বলতে আপনারা দেখে নেবেন শালবনি, পলাশবনি, সোনাঝুরির হাট, তারপর প্রকৃতি ভবন মিউজিয়াম, 42 ফিটের বুদ্ধ মূর্তি, আমার কুটির সোসাইটি, আমার কুটির ইকো পার্ক, বিশ্ব বাংলা হাট এবং অবশ্যই কোপাই নদী। তৃতীয় এবং শেষ যে স্পটটি সেটি হলো বোলপুর থেকে 10 কিলোমিটার দূরে কঙ্কালীতলা কালী মন্দির এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি, যে সাইট সিইং আজকে সকালেই আমরা করে এসেছি। প্রথমেই আমরা চলে এলাম বিশ্বভারতী মিউজিয়ামে। চলে এসেছি আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের প্রথম স্পট বিশ্বভারতী মিউজিয়াম, যার নাম হলো উত্তরায়ণ। সেই প্রাঙ্গণে টিকিট কেটে ফেলেছি। টিকিটের মূল্য হচ্ছে 70 টাকা করে পার পারসন, এই যে টিকিট। আর এটা হচ্ছে সকাল 10টায় প্রত্যেক দিন খোলে, বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর একটা যেটা মাথায় রাখার কথা, যে বুধবার, বৃহস্পতিবার বা যে কোনো ছুটির দিন এই মিউজিয়াম বন্ধ থাকে, তাই যখন আপনারা আসবেন সেটা মাথায় রেখে তবেই আসবেন। চলুন এখন মিউজিয়ামের ভিতরটা দেখা যাক। মনে হয় ভেতরে ফটো করা যায় না, তাও আমি দেখছি যতটা করা যায় আপনাদেরকে দেখাবো। স্টুডেন্টদের জন্য এই মিউজিয়ামের এন্ট্রি ফি হলো 10 টাকা এবং ফরেনারদের জন্য 300 টাকা। এই হলো মিউজিয়াম প্রাঙ্গণ, মিউজিয়াম চত্বর। পুরো চত্বরটা খুব সুন্দর করে সাজানো, একদম ওয়েল মেনটেন। তার মাঝখানে রয়েছে এরকম বড় একটা বিল্ডিং, সেটাই হলো মিউজিয়াম, যার নাম দেওয়া হচ্ছে উত্তরায়ণ। এই মিউজিয়াম গেটের বাঁদিকে রয়েছে জুতো রাখবার জায়গা, যেখানে জুতো খুলে রেখেই আপনাদেরকে মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে হবে এবং এখানে জুতো রাখবার জন্য কোনো টাকা দিতে লাগে না, বিনামূল্যেই আপনারা এখানে জুতো রাখতে পারবেন।
মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে এলাম। মিউজিয়ামের মধ্যে তো একদম ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। খুবই সুন্দর মিউজিয়ামটা, যদি আসেন অবশ্যই একবার ভিজিট করে যাবেন। গীতাঞ্জলির জন্য নিচে আলাদা আরেকটা ফ্লোর রয়েছে, ওখানে সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। জানলাম যে নোবেলটি চুরি গিয়েছিল, সেই নোবেল কিন্তু এই বিল্ডিংয়েরই কোথাও একটা ছিল নিচে। এখন যেখানে নোবেলের আরেকটা রেপ্লিকা রাখা রয়েছে সেটা তো অরিজিনাল নয়, আমরা জানি। ওই জায়গা থেকে অরিজিনালটা চুরি যায়নি, অরিজিনালটা গেছে নিচে থেকে। যাই হোক, বেশ ভালোই লাগলো। বেরিয়ে এলাম, প্রায় 45 মিনিট মতন সময় লাগলো আমাদের পুরোটা ঘুরে দেখতে। এবার দেখি যে এর ভেতরে আর কি দেখার আছে, আর না হলে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব এর পরের গন্তব্যের দিকে। 1873 সালে মাত্র 12 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন এবং 1888 সালে এই সম্পূর্ণ সম্পত্তিটাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। এই চত্বরের মধ্যে রবীন্দ্রনাথের 5টি বাড়ি রয়েছে। তো এখন আমরা যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটির নাম হলো বিচিত্রা। এই বিচিত্রা নামক বাড়িটির মধ্যেই যে মিউজিয়ামটি আমরা দেখে বেরোলাম সেই মিউজিয়ামটি অবস্থিত। এটি ছাড়াও আরও 5টি বাড়ি রয়েছে এই চত্বরে। মিউজিয়ামের পাশের এই চত্বরের মধ্যে যে আরও 5টি বাড়ি রয়েছে, এই 5টি বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর বছরের বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে থাকতেন। এই মিউজিয়াম সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই যখন আপনারা আসবেন এই দিনগুলি বাদ দিয়েই আসবেন। বিচিত্রা থেকে আরেকটু হেঁটে আসলে আরেকটি বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। এই বাড়িটির নাম হলো উদয়ন। উদয়নের একদম পাশে এই যে একটা ক্যানোপি মতো করে দেওয়া রয়েছে, এর ভেতর দিয়ে চলে যাব। ওইখানেই রাখা রয়েছে গাড়িটা, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। কি সুন্দর গাড়িটাকে এখনো পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। এই গাড়িটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন, সেই অরিজিনাল গাড়িটাই এখানে রাখা রয়েছে। হাম্বার কোম্পানি। এর পাশাপাশি আরও যে 4খানি বাড়ি ছিল তার নাম হলো শ্যামলী, উদয়ন, কোণার্ক এবং উদিচি, যে বাড়িগুলিতে আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। মিউজিয়াম এবং তার পারিপার্শ্বিক চত্বর দেখবার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে আমরা চলে গেছিলাম বাংলাদেশ ভবনে। শান্তিনিকেতনের এই বাংলাদেশ ভবনটি 2018 সালের 25শে মে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মিলিত সহযোগিতায় তৈরি করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে এই বাংলাদেশ ভবনে এখন আর কোনো পর্যটককে ঢুকতে দেওয়া হয় না। এখন চলে এসেছি সৃজনী শিল্প গ্রামে। দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর একটা গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই গেটটার ডিটেলটা আপনাদেরকে দেখাবো। খুব কাছ থেকে যদি আপনারা দেখেন গেটে আমাদের এই পশ্চিমবঙ্গের 19টি জেলার সবকটি নৃত্য ওইখানে তুলে ধরা হয়েছে টেরাকোটার মাধ্যমে। চলুন এর ভেতরে এখন ঢুকে ভেতরটা আপনাদেরকে দেখাই। এই সৃজনী শিল্প গ্রাম শান্তিনিকেতনের একটি মাস্ট ভিজিট ট্যুরিস্ট স্পট। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হলো 20 টাকা এবং 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য 10 টাকা করে, স্টিল ক্যামেরার জন্য 50 টাকা এবং প্রফেশনাল ফটোশ্যুট করতে যদি আপনারা এর মধ্যে আসেন তাহলে 1000 টাকা আপনাদেরকে ফিস দিতে হবে। এই সৃজনী শিল্প গ্রামের মধ্যে গ্রাম বাংলার বিভিন্ন সংস্কৃতিকে আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো পুতুল ঘর, সৃজনী শিল্পের গ্রামের মধ্যে যে পুতুল ঘর। দেখুন নানান রকম পুতুল এবং ছৌ নাচের এখানে মুখোশ করে রাখা রয়েছে। এর পাশেই আরও একটি ঘরে ছিল নানান রকমের বাদ্যযন্ত্রের সমাহার। এই যে জায়গায় ছোট ছোট বাড়িগুলো দেখছেন, মানে কুটির যে অর্থে বলা যেতে পারে, সেইগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা রাজ্যের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের শিল্পীরা তাদের নিজের হাতে যে কাজগুলি করেছেন সেই কাজগুলিকেই এখানে প্রতিস্থাপিত করা হয়েছে। এই যে সামনে যেমন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিহারের রুম, মানে বিহারের কুটির। এই ঘরটার মধ্যে ঢুকলে আমরা বিহারের শিল্পীদের হাতের কাজ দেখতে পারবো। ভীষণ
সুন্দর এই জায়গাটা, একদম পুরো হাতে তৈরি করা, খুবই সুন্দর এই জায়গাটা। আর শান্তিনিকেতন আসলে এটা একেবারে আসতে ভুলবেন না, সময় লাগবে। বিহারের ঠিক পাশেই হলো আসাম, ভীষণই কালারফুল এই জায়গাটা। ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, এটা হলো আন্দামান, এটা হলো নিকোবর, আন্দামানের পাশেই নিকোবর। মুগ্ধ হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এই সৃজনী শিল্প গ্রামের মধ্যে। দারুণ সুন্দর একটা ঝিল রয়েছে এখানে। দেখুন একটা দারুণ জিনিস দেখাচ্ছি এখন আপনাদের। ঢিকি ছাঁটা চাল শুনেছিলাম, কিন্তু ঢিকিতে কিভাবে চাল ভাঙা হয় সেটা আমি কোনোদিন দেখিনি। এখানে তারই একটা প্রতিমূর্তি করে রাখা রয়েছে। ঢিকিতে পা দিয়ে মেরে যে সামনের জায়গাটা রয়েছে এইখান থেকে চালটাকে পিষে আঘাত দিয়ে তার খোসাটা ছাড়ানো হয়, সেই চালকেই বলে ঢিকি চাটা চাল। সাধারণত মহিলারাই করে থাকেন এই কাজটা গ্রামের দিকে। এই সৃজনী শিল্প গ্রামের মধ্যে কেনাকাটা করবার জন্য রয়েছে বেশ কিছু দোকান, চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটি করতেই পারেন। এই ওয়েল মেনটেন্ড সৃজনী শিল্পগ্রাম দেখার জন্য আপনারা হাতে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় নিয়েই আসুন। আর হ্যাঁ, এই সৃজনী শিল্পগ্রাম খোলা থাকে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। সৃজনী শিল্প গ্রামে একটা দারুণ সময় কাটানোর পর এবার আমরা এগিয়ে চললাম আমার কুটির সোসাইটির দিকে। সৃজনী শিল্প গ্রাম থেকে মাত্র 3.8 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের জায়গায়। তো এই জায়গায় আসতে আমরা এত সুন্দর একটা রাস্তা দিয়ে এলাম। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে চলে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন তারাপীঠ। এখান থেকে প্রায় 81 কিলোমিটার দূরে তারাপীঠ। তারাপীঠে তো আমরা যাব, কিন্তু এই আমার কুটির জায়গাটা এত সুন্দর এবং যে ফরেস্ট এরিয়াটার মধ্যে দিয়ে এলাম, পুরো সোনাঝুরির জঙ্গল, প্রচুর সিনেমার শুটিং তো হয়েছেই এখানে। আর অবশেষে এখানে এসে আমার কুটিরে এসে দেখতে পেয়েছি শান্তিনিকেতনের সেই বিখ্যাত লাল মাটি। এখন তো সমস্ত পিচ হয়ে গেছে, পিচ ঢালা রাস্তার সেই লাল মাটির সেই গন্ধটা আর পাচ্ছিলাম না, তো খুব মিস করছিলাম। টোটোর দাদাকে জিজ্ঞেসও করছিলাম, এখানে এসে লাল মাটির রাস্তাটা দেখতে পেয়েছি, খুবই ভালো লাগছে। লাল মাটির রাস্তা ধরে কিছুটা যেতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাব আমার কুটিরে।
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের রাঙামাটি ট্যুরিজম প্রপার্টিকে বাঁ দিকে ফেলে আমরা এগিয়ে চললাম। কিছু দূর এগোতেই চোখে পড়ল আমার কুটির হেঁসেল ঘর। চাইলে আপনারা এখান থেকেও লাঞ্চ সেরে নিতে পারেন, তবে আমরা এখানে আজকে লাঞ্চ করছি না। এখন আমরা যাচ্ছি আরেকটি অন্য জায়গায় আমাদের আজকের লাঞ্চ সারতে। লাঞ্চ করতে এখন চলে এসেছি বনবিথির হেঁসেল ঘর। এটা আদি হেঁসেল ঘরে, খুব সুন্দর একেবারে সোনাঝুরির জঙ্গলের মধ্যে এই হেঁসেল ঘরটা অবস্থিত। এখন যাব, গিয়ে খাবার দাবার কি আছে দেখবো, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। আপনাদের শান্তিনিকেতন ভ্রমণে এই লাঞ্চটিও কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন এ কথা বলছি তা কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন, কারণ আর 5টা জায়গায় বেড়াতে গিয়ে আমরা যেভাবে লাঞ্চ করি, এইখানে ঘুরতে এসে লাঞ্চ করার অভিজ্ঞতা কিন্তু একেবারেই অন্যরকম। চলে এসছে বনবিথিতে আমাদের ভেজ থালি। এই ভেজ থালিটা পড়েছে 160 টাকা। দিয়েছে ভাত, বেগুনি, এখানে রয়েছে সবজি, ডাল, এটা আলু পোস্ত, এটা আলাদা করে নিতে হয়েছে চিকেন কারি, আর এটাও আলাদা দই। আর এখানে এই ঘিটা রাখা রয়েছে, ভীষণ লোভনীয় একটা জিনিস। তো এই পুরো খাবারটা খাওয়া দাওয়া করে কেমন লাগলো, পুরো অভিজ্ঞতাটা আমি বাইরে বেরিয়ে বলছি, এখানে বললে পরিষ্কার বোঝা যাবে না। ট্রেন নিয়ে তারপরে কথা হচ্ছে। দারুণ খাওয়া দাওয়া করে বেরোলাম। খাওয়া দাওয়ার পরে এখন যে কটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে সেটা হলো যে ভেজ থালি যেটা আমি নিয়েছিলাম, আর প্রথমে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ একটু ভাত ছিল, বেগুনি ছিল বলেছিলাম, ওটা বেগুনি না, ওটা কুমড়ো দিয়ে একটা বানানো চপের মতো। তার সাথে ছিল সোনামুগের ডাল, ছিল আলু পোস্ত, আর ছিল আলু পটল কুমড়োর একটা 5 মিশালি তরকারি। তারপরে তার সাথে ছিল চাটনি, তার সাথে দিয়েছিল পাঁপড় এবং পায়েস। সবগুলোই কিন্তু মানে ভাত থেকে পায়েস অবধি সবটাই আনলিমিটেড, আপনি যতবার চাইবেন ততবার পাবেন। তবে আপনারা যদি একজনের বেশি থাকেন, মানে 2 জন 3 জন 4 জন 5 জন যতজনই থাকবেন ততগুলো থালি নিতে হবে। মানে আপনারা একজন নিয়ে বাদবাকিরা শেয়ার করবেন আনলিমিটেড, ওরকম হবে না। মানে প্রত্যেকটা হেডে আপনাকে থালি নিতে হবে, তারপরে আপনি যত খুশি সেটা খেতে পারেন। সেটার দাম পড়েছে আমাদের 160 টাকা। যথেষ্ট খাবার দেয়, পেট ভরে বেশি হয়ে যাবে। আমি তাও একটা মানে প্রথমে তো বুঝতে পারিনি কীরকম এদের ব্যাপারটা। আমি একটা চিকেন কারি নিয়েছিলাম, 120 টাকা পড়েছে চিকেন কারিটা। 2 পিস স্ট্যান্ডার্ড সাইজ চিকেন ছিল, তার সাথে বেশ অনেকটাই ঝোল ছিল, সেটাও খুব ভালো লেগেছে। আর তারপরে আমি নিয়েছিলাম একটা টক দই, সেটা নিয়েছিল 40 টাকা। তো প্রত্যেকটা খাবারের স্বাদ এবং তার গুণগত মান সবই ছিল খুবই সুন্দর। তার সাথে এক বাটি ঘি, যেটা আমি দেখিয়েছিলাম, ঘিটা তো কমপ্লিমেন্টারি, প্রতিটা টেবিলেই রাখা রয়েছে। আপনারা চামচে করে ঘিটা দিয়ে প্রথমে খাবারটা শুরু করতে পারেন। তো পুরো ব্যাপারটার মধ্যে মানে খাবারগুলো তো খুবই সুন্দর, সেটা তো হয়তো অন্য রেস্টুরেন্টেও আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই যে কাঁসার থালায় করে একদম কাঠের টেবিল চেয়ারে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে খাবারটা পরিবেশন করা হচ্ছে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর শান্তিনিকেতনে আসলে আমার মনে হয় যে এটা অবশ্যই একবার করা উচিত, এখান থেকে অবশ্যই একবার খাওয়া উচিত, কারণ এই অভিজ্ঞতাটা একটা অন্যরকমই মাত্রা দেবে আপনাদের শান্তিনিকেতন ট্যুরকে। সেজন্য মিস করবেন না। আর দামও যেহেতু একদম রিজনেবল, সেই জন্য আমার একদম এটা রেকমেন্ডেড থাকলো, আপনারা আসলে অবশ্যই আসবেন। আচ্ছা, এবার আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি 3:30 বেজে গেছে। আর আমাদেরকে এখন যেতে হবে সোনাঝুরিতে। সোনাঝুরি যাওয়ার আগে আমরা আরও কয়েকটা জায়গা দেখাবো, তো তাড়াতাড়ি চলুন এবার যাওয়া যাক এখান থেকে। এই জায়গায় কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা এখানে এই পরিবেশের মধ্যে এসেও থাকতে পারেন। শান্তিনিকেতনে থাকার জন্য সেরা হোটেলগুলির সমস্ত বিবরণ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরের পর্বের ভিডিওতে। আর এই হলো আমার কুটির হস্তশিল্প বিপণন কেন্দ্র।
একদম নিজে এখানকার মানুষেরা হাতের তৈরি জিনিস এখানে বিক্রি করে। এই আমার কুটির সোসাইটির মধ্যে হাতে তৈরি নানান রকমের জিনিসের সমাহার রয়েছে, যা কিন্তু আপনারা অত্যন্ত রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। এখানে আসলে আপনাদের হাতে বেশ কিছুটা সময় লাগবে যদি আপনারা কেনাকাটি করতে পছন্দ করেন, কিন্তু যেহেতু আমাদের সোনাঝুরি যাওয়ার তাড়া ছিল, তাই এখানে আর আমরা বেশি সময় নষ্ট করিনি। এই হচ্ছে পুরো ব্যাগের কাউন্টারটা, চারিদিকে অনেক রকম কাউন্টার রয়েছে। ঘর সাজানোর জিনিসপত্র থেকে আরম্ভ করে লেদারের ব্যাগ থেকে আরম্ভ করে ওড়না, শাড়ি, সব কিছুর বিপুল সম্ভার এই আমার কুটিরে পাওয়া যাবে। ব্যাগ আমি দেখছি এখন লেদারের নানান রকম রেঞ্জের ব্যাগ আছে, মোটামুটি 700 আরও 750 থেকে শুরু করে 1500-এর মধ্যে মোটামুটি ভালো ভালো ব্যাগই পেয়ে যাবেন। একটা অ্যাভারেজ রেঞ্জ বললাম আপনাদের আইডিয়ার জন্য, তো সব রকমই এরকম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই কেনাকাটা করতে চাইলে, ঘর সাজাতে চাইলে চলে আসতে পারেন আমার কুটিরে। শান্তিনিকেতনে কেনাকাটা করার জন্য মূলত 3টি জায়গা রয়েছে। প্রথম দেখালাম সৃজনী শিল্পগ্রাম, তারপরেই রয়েছে আমার কুটির সোসাইটি এবং অবশ্যই আমাদের সবার প্রিয় সোনাঝুরির হাট। কি সুন্দর দেখতে, এটা 60 টাকা দাম। এইখানের হারগুলো মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে পুরো সেটগুলো রয়েছে। আর এর পাশে যেটা রয়েছে বেশ আরেকটু জাঙ্ক, আরেকটু ভারী, এইগুলো হচ্ছে মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে রয়েছে। দেখছি বেশ ভালো ভালো ডিজাইন রয়েছে, খুবই ভালো লাগছে। যাবার পথে আমরা দেখে নিলাম মহর্ষি নিবাস নামে এই দারুণ সুন্দর রিসর্টটি, যার সমস্ত ডিটেলস আমরা আমাদের পরের ভিডিওতে দিয়েছি। এই হলো 34 ফুটের বুদ্ধ মূর্তি। আমার কুটির থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা আসলেই, 2 কিলোমিটার রাস্তা আসলেই চলে আসবেন অপূর্ব সুন্দর এই বুদ্ধ মূর্তিটির সামনে। চলে এসেছি প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবন হচ্ছে প্রকৃতি থেকে সৃষ্ট সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের টাইম হচ্ছে প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকেল 5টা। এখন 4:15 বাজে, চাইলে আমরা ঢুকতেই পারি, কিন্তু যেহেতু আমরা সোনাঝুরির হাটে তাড়াতাড়ি যেতে চাইছি, তাই প্রকৃতি ভবনটা আমরা বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ছাত্রছাত্রীরা আসলে তাদের জন্য 50% ছাড় আছে, আর প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, ফটোগ্রাফির জন্য 20 টাকা। চলে এসছি আমরা পলাশবনীতে, একদম শান্তিনিকেতন থেকে সোনাঝুরি হাটে যাওয়ার রাস্তায় ডান দিকে পড়বে এরকম শাল গাছের জঙ্গল, যেটাকে বলা হয় পলাশবনী। প্রচুর সিনেমার শুটিং হয়েছে এখানে। এইখানে কোনো রকম পিকনিক, বনভোজন এই সমস্ত করা যাবে না, তবে অপূর্ব সুন্দর জায়গাটা, নির্জন নিরিবিলি গাছের মধ্যে। এখানে আসন বিছিয়ে বসে আপনারা সবাই মিলে আড্ডা মারতে পারেন বেশ কিছুক্ষণ, খুব ভালো লাগবে। চলে এসেছি শান্তিনিকেতনের আরও একটি ঐতিহ্যবাহী জায়গা, সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাটকে আপনারা খোয়াইয়ের হাটও বলতে পারেন, কারণ এই জায়গাটার নাম হলো খোয়াই, সেজন্য আগে এটাকে খোয়াইয়ের হাট বলা হতো।
আর যেহেতু সোনাঝুরি গাছ বা সোনাঝুরি জঙ্গলের মধ্যে এই মেলাটা বসে বা এই হাটটা বসে, সেই জন্য এটাকে সোনাঝুরির হাটও বলে। তবে সোনাঝুরির হাট নামটাই বেশি প্রচলিত। আরেকটি নাম আছে এই জায়গার, আগে বলা হতো এটিকে শনিবারের হাট, তার কারণ এই হাট আগে শুধুমাত্র শনিবার করেই বসতো। কিন্তু এখন এত পর্যটকদের চাহিদা বেড়ে গেছে, সেজন্য প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন এখন সোনাঝুরির হাট বসছে। সেই জন্য এখন আর এটাকে শনিবারের হাট বলা যাবে না। আজকে যেমন শুক্রবার, দেখুন একদম ভোরে ভোরে দোকান বসেছে, প্রচুর জায়গা নিয়ে, প্রচুর জিনিসপত্র নিয়ে এই হাট বসেছে। সবটা দেখবো, ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো। আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। দেখতে পাচ্ছেন তো শাড়ির দোকান, নানান রকমের শাড়ি। এগুলো কি শাড়ি দিদি? ফতুয়া? হ্যাঁ, এটা ফুল স্লিভ, ওটা হাফ স্লিভ, এটা শার্ট। এইরকম একটা দেখাও তো সাদা। এগুলো কি শাড়ি আছে দাদা? কিরম দাম আছে? 1200। হ্যালো, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আর এই ঘরগুলো? এগুলো কমছে। মানে এগুলো সব 50 টাকা করে। কত করে মাসি এগুলো? বাচ্চা কিসে এগুলো মাসি? হ্যাঁ, মেহগনি গাছের ফল। মেহগনি গাছের ফল ওটাকে কেটে কেটে তুমি নিজে বানিয়েছো? তুমি বানাও এগুলো? এগুলো ভিজে যাবে না? না দিদি, কালকে আমাদের সব নিয়ে যাচ্ছে, ভিজে গেল। যেখানেই বাড়ি আমি হ্যাঁ অবশ্যই, আপনি নিয়ে চলে আসবেন কোন কিছু। ওটা ওটা ব্রেভে দেন। পুরো অলরেডি এরকম কাজ হচ্ছে। 250 থেকে স্টার্টিং আছে। হ্যাঁ ভিতরে কাজ আছে, কালার আছে। আপনাকে ভিতরে বলবো। না না, তুমি সরি মডেল আছে, দেখুন কিরকম লাগছে। স্বস্তিক আছে, স্বস্তিক। ঘুরো স্যার, ঘুরো স্যার, ঘুরো। স্বস্তিক এটা 850 টাকা, 850 টাকা। এটা ঘিচা আছে, এটা 1650 টাকা। দামি দামি শাড়ি আছে, অনেক কম রেঞ্জের শাড়ি আছে। সাইজ 250 নম্বর শাড়ি আছে। এটা লিলেন বাড়ি, এটা 750 টাকা। নিলে পরে 550 টাকা পড়বে। অ্যাপ্লিক,
এটা 650। স্টিচের এটা কাঁথার বসান আছে, এটা বসান আছে 450 লেন কম দেবে 400 টাকা দেবে। কি ঘাস বলে? ঘাসের কাশ ফুলের ডাঁটি। ও কাশ ফুলের ডাঁটি। বানাবো না? তুমি বানিয়েছো? হ্যাঁ আমি নিজে বানাও। খুব ভালো হয়েছে। নিয়ে যাও না একটা তাহলে। 250 টাকা। ঠিক আছে 250 আপ টু ম্যাক্সিমাম। ঠিক আছে 280 আছে। হলুদ দিলে বেশি মজা। আচ্ছা এই যে ধোয়া তুলসী পাতায় কি কালোর মধ্যে আছে? কি সাইজ? কালো সাইজ 40 আপনার সাইজ? হ্যাঁ আপনি পড়বেন? আমি পরবো। কাঁথা স্টিচের শাড়ি দেখতে পারেন এই কাঁথা স্টিচ আপনার 850 থেকে শুরু, একদম 6500 7000 যেরকম নেবেন। যেহেতু আজ সোনাঝুরির হাটে আসতে আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য পরের দিন মানে 30শে সেপ্টেম্বর আগমনী শ্যুট শেষ করবার পর আমরা কোপাই নদীর ধার থেকে চলে গিয়েছিলাম আবার সোনাঝুরির হাটের দিকে। কালী মা কালী আমার খামখেয়ালি মা, নেচে নেচে বেড়ায় ঘুরে, সে কারো কথা শোনে না। কঙ্কালী মা কালী আমার খামখেয়ালি মা, কঙ্কালী মা কালী আমার খামখেয়ালি মা। কাশ ফুলের ডাঁটি দিয়ে তৈরি হার, কি অসাধারণ বানিয়েছেন। 280 টাকা দাম বলেছে। এরকম আরো অনেক আছে, দেখো নিচেটা। সেই দিন কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল তুমুল বৃষ্টি। আর দেখুন সেই বৃষ্টির মধ্যে কিভাবে এখানকার বিক্রেতারা প্লাস্টিক চাপা দিয়ে তাদের জিনিসপত্রকে বাঁচানোর চেষ্টা করছিলেন। সারা বাজার ঘোরাঘুরির পর আমার নিজের পছন্দের কিছু শাড়ি এই দোকান এবং তার পার্শ্ববর্তী কয়েকটি দোকান থেকে কিনে নিয়েছিলাম। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন সবার সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনাদের সবার সাথে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।